গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার এখন সময় নেই। খবর পেলাম রাত 9টায়। দরজা খুলেই সুজাতা বলল, শুনেছ কি হয়েছে? কি? তুমি জানো না? অনুতোষদা মারা গেছেন। কফি হাউস থেকে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরেছি। কথাটা প্রথমে আমার মাথাতেই ঢুকল না। কে মারা গেছে? অনুতোষদা? আমাদের অনুতোষদা? অনুতোষ মারা গেছে? যা, তা কি করে হয়? দিব্যি 45-এর টকবগে মানুষ, জওয়ানই বলা যায়। অসুখ বিসুখের কোনো খবর শুনিনি। সে হঠাৎ মারা যাবে কেন? মৃত্যু কি এতই সুলভ? সুজাতা বলল, একটু আগে দীপিকাদির ফোন এসেছিল, নামখানাতে নদীতে ডুবে গিয়ে। সুজাতার গলা বুঝে এলো। আমিও ধপ করে সোফায় বসে পড়েছি। এতক্ষণ কফি হাউসে ছিলাম, কেউ তো কিছু বলল না ওখানে। নাকি ওখানে কেউ খবর পায়নি আমারই মতো? ঘনিষ্ঠ কারুর মৃত্যুর সংবাদ শুনলে আমার বুক ধড়ফড় করে, পা কাঁপতে থাকে, হাতের জোর কমে যায়, তালু শুকিয়ে আসে অজানা ভয়ে। এখন সেরকমটাই হচ্ছে। তার মানে অনুতোষ আমার ঘনিষ্ঠজন ছিল। 2-1 মিনিট রুদ্ধবাক আমি কোনো ক্রমে প্রশ্ন করলাম, কবে? কখন? সুজাতা পাশে বসে আমার কাঁধে হাত রাখল। তারও স্বর কাঁপছে। আজই সকালে। বকখালি যাবে বলে হাতানিয়া দোয়ানিয়া পার হচ্ছিল, হঠাৎ নৌকো থেকে পড়ে। কিভাবে পড়ল? ওখানে তো নৌকো ফৌকো উল্টোয় না, এতটুকু সরু নদী। আমি তো সে কথাই ভাবছি, একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ কেন জলে পড়ে যাবে? আত্মহত্যা করল না অ্যাক্সিডেন্ট? সঙ্গে কে ছিল? আমি অত ডিটেলে জিজ্ঞেস করতে পারিনি। তুমি দীপিকা দিকে একটা ফোন করো না। দীপিকা ফোনে আমার কথা কিছু বলল না তো? কি বলবে? আমার কালকের প্রাইজ পাওয়া নিয়ে কিছু বলি কোঁত করে গিলে ফেলেছি কথাটা। এ কথা কেন মুখ থেকে বেরিয়ে এলো এমন অসময়ে? বিভাবতী স্মৃতি পুরস্কার কমিটি এই বছরের শ্রেষ্ঠ গল্পকার হিসেবে আমার নাম ঘোষণা করেছে গত সোমবার। তারপর থেকে অজস্র অভিনন্দন পেয়ে চলেছি। ঘরে বাইরে, বাড়িতেও মাঝে মাঝেই ফোন বেজে উঠছে। এই তো আজই কফি হাউসে ছোটখাটো একটা সম্বর্ধনা পেলাম তরুণতর প্রজন্মের লেখকদের কাছ থেকে। সমসাময়িক লেখকেরা ঈর্ষা গোপন করে আমার প্রশংসা করছে, কষ্ট লুকিয়ে বন্ধুবান্ধবরাও। সুবীর, বিমান, নির্মল, দীপাঞ্জন। ব্যতিক্রম শুধু 2 জন, অনুতোষ আর দীপিকা। মৃত মানুষের উপর অভিমান সাজে না। কিন্তু দীপিকা একটু দেরিতে লেখা শুরু করেছে। এখন মাঝে মাঝেই নানান পত্রপত্রিকায় তার গল্প উপন্যাস বেরোয়। আমার মতো না হলেও লেখার জগতে নামও হয়েছে অল্প স্বল্প। যদিও লেখা খুব একটা আহামরি নয়, মেয়েদের মধ্যে মোটামুটি, কানাদের মাঝে ঝাপসা। তাছাড়া মেয়ে হওয়ার আলাদা একটা সুবিধাও তো আছে। ভ্রুকুটির ধনুর্বাণ আছে, চপল হাসির পাশুপত অস্ত্র আছে। একটু আহ্লাদি স্বরে কথা বললে গল্প না ছেপে উপায় আছে সম্পাদকের। আরে বাবা, এটা তো অবধারিত সত্য। মেয়েদের মধ্যে কোনো গভীর ভাববোধ নেই, দৃষ্টিভঙ্গিও সংসারের পানাডোবার বাইরে বেরোয় না। মহৎ সাহিত্য সৃষ্টি কি মেয়েদের দিয়ে হয়? তবু ওই এলেবেলেরও কি ডাঁট, অহংকারে মাটিতে পা পড়ে না। এসব আকাশ পাতাল দ্বিধায় ইতস্তত আমি। সুজাতা আবার বলল, কি হলো, ফোন করো। কি হবে ফোন করে? দীপিকা কি অনুতোষের সঙ্গে ছিল? অনুতোষকে সচক্ষে জলে পড়ে যেতে দেখেছে? আমার কথার ভঙ্গিতে সামান্য রুক্ষতা ছিল। সুজাতা ম্লান মুখে বলল, দীপিকাদি খবরটা দিয়ে তোমাকেই খুঁজছিল। দেখো না, যদি আরো ডিটেলসে জানা যায়। ডিটেলস আবার কি? মৃত্যুর আবার ডিটেলস হয় নাকি? সুজাতা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে।
আমার গলায় এতক্ষণ একটা কষ্ট চাক বাঁধছিল, পুঁটপুঁট করে পিন ফুটছিল শরীরে। বেশ খানিকক্ষণ পর ঢোক গিলে বললাম, আমার ভাল লাগছে না সুজাতা। একটা লোক সকালেই বেঁচে ছিল, আরও কতকাল বেঁচে থাকার কথা, অথচ এখন বেঁচে নেই। আমি কিছু ভাবতে পারছি না। পাশের ঘর থেকে টুকাইয়ের গলা ভেসে আসছে। চেঁচিয়ে চেঁচিয়ে ইতিহাস মুখস্থ করছে টুকাই। ইউরোপের ইতিহাস, ক্রুসেড, শার্লামেন, সিংহহৃদয় রিচার্ড। জোরে না পড়লে কোনো কিছুই টুকাইয়ের মাথায় ঢোকে না। আজ টুকাইয়ের ভাঙা স্বর বড় কানে বাজছে। সুজাতাকে বললাম, টুকাইকে একটু আস্তে পড়তে বলতে পারো না? আজকাল ওইভাবে গাঁ গাঁ করে পড়ে কেউ? সুজাতা এখনো দেখছে আমাকে। তুমি তাহলে ফোন করবে না? তোমার একটু জানতে ইচ্ছে করছে না অনুতোষদার কথা? করছে, ভীষণভাবেই করছে, কিন্তু দীপিকাকে আমি ফোন করব না। গত 7 দিনে সে আমাকে একটিবার অভিনন্দন জানানোর সৌজন্য দেখায়নি। আমি কেন তাকে ফোন করতে যাব? জানলার পাশে গিয়ে সিগারেট ধরালাম। ওপারে পুষ্পহীন কৃষ্ণচূড়া গাছ ধোঁয়াশা মেখে দাঁড়িয়ে একা আমাকে দেখছে। সুজাতা নিচু স্বরে বলল, শুনেছি 7 পা একসঙ্গে হাঁটলে নাকি বন্ধুত্ব হয়। তুমি অনুতোষদের সঙ্গে 20 বছর ধরে একসঙ্গে হাঁটছিলে। সারা জীবন একসঙ্গে হেঁটেও কি সত্যিকারের বন্ধু পাওয়া যায়? মানুষ তো আজীবন একাই। তাছাড়া সৃষ্টিশীল শিল্পীদের বন্ধু থাকেও না, থাকে বড়জোর জোট অথবা শুভার্থী। সময়ের সঙ্গে তাল রাখতে গিয়ে তাদেরও নাম, গন্ধ, বর্ণ বদলে যায় বারবার, প্রয়োজন অনুসারে, স্বার্থের তাগিদে। সেই সুবাদে অনুতোষ কবেই দূরের মানুষ। তবু আজ একটা খবর নেওয়া উচিত। বিমানকে ফোন করলে কেমন হয়? আমাদের মধ্যে বিমানের সঙ্গেই যা যোগাযোগ ছিল শেষ পর্যন্ত অনুতোষের। বিমান নয়, বিমানের বউ ফোন ধরেছে। উত্তেজিত গলায় বলল, ইস, কি হয়ে গেল বলুন তো? ও ভীষণ ভেঙে পড়েছে। একটু আগে অনুতোষদার বাড়ি থেকে ফিরল, ফিরেই ঘর অন্ধকার করে শুয়ে আছে। ডাকবো? ডাকো। বিমানের গলা ধরা ধরা। তুই কার কাছে খবর পেলি? দীপিকা ফোন করেছিল এখানে। ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলতো? কি আর হবে, নিয়তি। নৌকো থেকে পড়লটা কি করে? নেশে টেশে করেছিল নাকি? না, সেরকম তো কিছু শুনলাম না। কেউ বলছে নৌকোর ধারে বসেছিল, হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে পা স্লিপ করে। কেউ বলছে ইচ্ছে করে। কিছুদিন ধরে খুব ডিপ্রেশনে ভুগছিল তো। সঙ্গে কেউ ছিল না? ইদানিং শুভেন্দু বলে কি এক নতুন বন্ধু হয়েছে শুনেছিলাম। না না, সেও ওর সঙ্গে বেরোতো না, ও একাই ছিল। একা একাই হুটহাট বেরিয়ে যেত। কে ওর বোহেমিয়ানিজমের সঙ্গে পাল্লা দেবে? বাড়ির অবস্থা কি দেখলি? রিমা একেবারে পাথর হয়ে গেছে। ছেলেটা প্রাণপণে স্টেডি থাকার চেষ্টা করছে, কিন্তু কি করে পারবে বল? মাত্র তো 17 বছর বয়স। আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল আর সামলাতে পারে না। অনুতোষকে নিয়ে এসেছে? না, বড় শালা আনতে গেছে। ওখানকার হসপিটালে ফোন করা হয়েছিল, পোস্টমর্টেম করে বডি আনতে আনতে কাল সকাল 10টা-11টা হয়ে যাবে। কি যে কাণ্ডটা করে বসল অনুতোষ। তুই কাল সকালে আসছিস তো ওর বাড়িতে? সুবীর, দীপাঞ্জনরা অবশ্য স্ট্রেট শ্মশানে চলে যাবে বলেছে, অফিস ঘুরে। কি যেন আমার স্নায়ুতন্ত্রী ঝেঁকে দিয়ে গেল। দম চেপে বললাম, কি করি বলতো? কাল সকালে আমার আবার বর্ধমান যাওয়ার কথা। বিমান একটু চুপ মেরে গেল, তারপর বলল, ও, তোর সেই প্রাইজের ব্যাপারটা আছে না? হ্যাঁ, সকালবেলায় বেরিয়ে পড়বো ভেবেছিলাম। তুই তাহলে আসছিস না? ইচ্ছে তো করছে, ওদিকে প্রাইজ না নিতে যাওয়াটাও খুব বিচ্ছিরি ব্যাপার হবে না? আমারই জন্য অনুষ্ঠান। দেখি, যদি সময় পাই সকাল একবার ঘুরে যাব। ফোন ছেড়ে দিয়ে মনে মনে বললাম, কি করে যাব আমি? আমার এখন সময় নেই। খাওয়া দাওয়া সেরে খাতা কলম নিয়ে বসেছি আমি। কালকের সভার জন্য একটা সুন্দর ভাষণ তৈরি করতে হবে। একরাশ লোকের সামনে দাঁড়িয়ে কি লিখি, কেন লিখি, কিভাবে লিখি,
এসব বিশ্লেষণ করা কি মুখের কথা? আগে থেকে খসড়া করে নিলে অনেক সুবিধে হয়। ঘাবড়ে গিয়ে গুলিয়ে যাওয়ার ভয় থাকে না। তার উপর কাল ওখানে দুজন মন্ত্রী আসবেন, ভারতীয় সাহিত্য পরিষদের দু একজন প্রতিনিধিও থাকবেন। তাদের সামনে বক্তৃতা দিতে উঠব আমি। প্রস্তুত হয়ে যাওয়াই তো ভালো। বহুক্ষণ ঘষেও খুব বেশি এগোনো গেল না। শুরুটা কিছুতেই মনোপুত হচ্ছে না। একটা দুটো লাইন কলমের ডগা এসেও পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে কাগজ থেকে। প্রথম ছাপানো কবিতাটা দিয়ে শুরু করব। পাথরে কোঁদা বুক, দাও হে কুঠারে শান। সে নয় শুরুটা হলো। তারপর সুজাতা মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। পাশ বালিশ সরিয়ে রেখে হঠাৎই উঠে বসল বিছানায়। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, অনুতোষদা তোমায় খুব ভালোবাসত। যে দু চার লাইন মাথায় আসছিল তাও হুঁশ করে বেরিয়ে গেল জানলা দিয়ে। অনুতোষ যে আমাকে ভালোবাসত তাকে আমি জানি না। আমার চেয়ে সে কথা আর বেশি কে জানে। জল পত্রিকায় প্রথম আমার একটা গল্প পড়েছিল অনুতোষ, কয়লা খনির গল্প। তখন আমি সদ্য আসানসোল থেকে কলকাতায় বদলি হয়ে এসেছি। ওখানকার কুলি কামিনরা তখনও আমার রক্তে মিশে আছে। গল্পটা মূলত ছিল তাদের নিয়েই। গল্পটা পড়ে মুগ্ধ অনুতোষ পত্রিকা অফিস থেকে আমার ঠিকানা জোগাড় করে ফেলল। খুঁজে খুঁজে সাত সকালে আমার বাড়ি এসে উপস্থিত। বেহালা থেকে চেতলায়। আলাপের আধ ঘন্টার মধ্যে আপনি থেকে তুমি, 2 ঘন্টার ভেতর তুই। অনুতোষ তখন নিজেও একটা কাগজ বার করছে, শুভম। খুবই ছোট পত্রিকা। বহুদিন ধরে পত্রিকাটা চালিয়েছিল অনুতোষ। শুধুই গল্পের পত্রিকা। আমাকে সেখানে একটা বড় গল্প লিখতে বলল পুজো সংখ্যার জন্য। আমার তখন কলমের হাল সদ্য দাঁত ওঠা শিশুর মতো। অবিরাম শুলোচ্ছে। বুকের ভেতর যত কথা জমা আছে সবই তখন অক্ষরের স্রোত হয়ে ধেয়ে আসতে চায়। স্মৃতি থেকে স্বপ্ন, বেদনা থেকে আসক্তি, জন্ম মুহূর্ত থেকে 25 বছর বয়স, সব মন প্রাণ ঢেলে অনুতোষের কাগজে গল্প লিখেছিলাম। একটি নৈশব্দের অপমৃত্যু। গল্পটা লিখে নাম হয়েছিল কিনা জানি না, তবে তুফান যে একটা উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই। তুফানটা তুলেছিল অনুতোষ স্বয়ং। কফি হাউসের আড্ডায়, বইমেলায়, গল্প পাঠের আসরে, বিভিন্ন লিটল ম্যাগাজিনের দপ্তর থেকে শুরু করে নামি দামি লেখকদের বাড়ি গিয়ে আমার গল্পের বিজ্ঞাপন করত অনুতোষ। কলেজ স্ট্রিট পাড়ায় একটা ছেলে আমার লেখার সমালোচনা করেছিল বলে তার নাকে ঘুষি মেরে হৈ হৈ ফেলে দিয়েছিল চারদিকে। অথচ অনুতোষ তখন নিজেও লিখছে। একটা গল্পের কালেকশন বার হয়েছে, 2টো উপন্যাস। উদীয়মান তরুণ সাহিত্যিকদের মধ্যে সেও তখন প্রথম সারিতে। নিজের খ্যাতির জন্যে না ভেবে অন্যের স্তুতির জন্যে ব্যস্ত হয়ে পড়তে একমাত্র অনুতোষই পারত। কেউ একটু ভালো লিখলেই তার জন্য তার পাগল হয়ে ওঠা ছিল অনুতোষের স্বভাব। সেই অনুতোষ আজ ডুবে গেছে হাতানিয়া দোয়ানিয়ায়। সে নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। আমি আছি, আমি থাকব। আমাকে কাল যেতেই হবে বর্ধমান। সুজাতার দিকে ফিরে বললাম, শোনো, আমি কিন্তু কাল 7টার মধ্যে বেরিয়ে যাব। অনুতোষদার বাড়ি যাবে? আমিও যাব। এই সময় আমাদেরই তো রিমার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। বিরস মুখে বললাম, আমি যাচ্ছি না, আমার বর্ধমান যাওয়া আছে। পারলে তুমি ঘুরে এসো। তুমি অত সকালে বর্ধমানে গিয়ে কি করবে? 10টার সময় ওদের লোক আমার জন্য স্টেশনে ওয়েট করবে। অনুষ্ঠান তো তোমার 2টোয়। সকাল একবার ঘুরে যেতে অসুবিধে কি? বলছি না সকালে অপেক্ষা করবে? আমাকে নিয়ে ব্যাপার, আমি যদি টাইমলি না পৌঁছই। তুমি তাহলে কাল অনুতোষদার ওখানে যাবেই না? পরে যাব। পরে কেন? একবার শেষ দেখাও করবে না? এ তো মহাগেরো হলো। কি করে সুজাতাকে বোঝাই আমার কাল একটু আগে যেতেই হবে। মন্ত্রী, ভাষা পরিষদের লোকজনদের সঙ্গে হোটেলে লাঞ্চ আছে। যে কোনো পরিচয়ই খাবার টেবিলে সব থেকে বেশি গাঢ় হয়। মূল্যবান সম্পর্ক গড়ে তোলার এমন স্বর্ণ সুযোগ হাতছাড়া করে কেউ? আবেগ আমারও আছে। অনুতোষের জন্য আমারও কম মন খারাপ হচ্ছে না।
তবে সুজাতার মতো বেহিসেবি আবেগ আমার সাজে না, অন্তত যৌবনের এই প্রান্তসীমায় এসে। তার চেয়ে বরং নিক্তিতে মেপে গল্প উপন্যাসে আবেগ ছড়িয়ে দেব। পড়তে পড়তে থম মেরে যাবে পাঠকের বুক। ছেলে মানুষের জোলো সেন্টিমেন্ট কি আমাকে মানায় অনুতোষের মতো? অনুতোষের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল মহাবোধি সোসাইটি হলে মাস 5 আগে। এক তরুণ কবির মৃত্যুতে শোকসভা হচ্ছিল। একদম শেষ বেঞ্চে বসেছিল অনুতোষ। আমাকে দেখে উঠে এলো, হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে। চল একটু কলেজ স্কোয়ারের বেঞ্চিতে গিয়ে বসি, এখানে আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। গ্রীষ্মের সন্ধ্যা, গোলদিঘি থেকে জলো বাতাস উঠছিল। পাশাপাশি বসে রইলাম দুজনে বহুক্ষণ। অনুতোষী প্রথম বরফ ভাঙল। ছেলেটার কি প্রতিভা ছিল, অথচ দেখ কেমন দুম করে মরে গেল। এত তাড়াতাড়ি যে কি করে মারা যায় মানুষ। আমি কপালে আঙুল ঠেকালাম। ভাগ্য, আমাদের কার যে কখন কোথায় মৃত্যু হবে। অনুতোষ অবাক হয়ে আমার দিকে তাকালো। তুই ভাগ্য মানিস? এমনিতে মানি না, আমি হেসে ফেললাম। চাকরির প্রমোশনের সময় মানি, বই বিক্রির সময় মানি, ছোটবেলাতেও মানতাম পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে। যাক, এখনো তাহলে সত্যিটা স্বীকার করার সৎসাহস তোর আছে। কি বলতে চাইছিস? অনুতোষ বিষণ্ণ চোখে তাকালো। দীপেন, তুই অনেক বদলে গেছিস রে। আগে তোর নিজের উপর কনফিডেন্স এত কম ছিল না। তোর লেখা শেষ হয়ে আসছে দিন দিন। কথায় কাজে কন্ট্রাডিকশন থাকলে ভালো লেখা বেরোয় না রে। আমার রাগ হয়ে গেল। সিগারেট ধরিয়ে তাচ্ছিল্যের স্বরে বললাম, ফুরোচ্ছিস তুই, আমি না। এই বছর আমি 3টে উপন্যাস লিখছি, গোটা 20 ছোট গল্প। অনুতোষ তড়াং করে উঠে দাঁড়ালো। নাম্বার রিপ্রেজেন্টস নাথিং। তুই যা বিশ্বাস করিস না তাই লিখিস। ইউ আর আ বিগ জিরো। অনুতোষ এখন শুয়ে আছে লাশ কাটা ঘরে, আর আমি পাচ্ছি এই বছরের শ্রেষ্ঠ তরুণ গল্পকারের পুরস্কার। ওই মূর্খের জন্য সময় নষ্ট করব আমি? জানলার পর্দা ছিঁড়ে ভাষণের লাইন কটা আবার ঢুকে পড়ছে ঘরে। টেবিল ল্যাম্পের চারদিকে ঘুরপাক খেল কিছুক্ষণ, তারপর ডানা মেলে কাগজে বসল। সঙ্গে কিছু দৃশ্যকল্পও নিয়ে এসেছে তারা। আমার প্রথম জীবনের সাহিত্যের অনুপ্রেরণা। কয়লা খনির খাদানে বেলচা মারছে মানুষ, ঘামের কালিতে তাদেরই শরীর কখন কালো মানিক। হঠাৎ কোনো অজ্ঞাত ফাটল দিয়ে জল ঢুকতে শুরু করল খনিতে। একে একে ডুবে গেল সার সার শ্রমিকের দেহ। ফ্রক পরা বালিকা সব দেহের ঢাকা সরিয়ে নিজের বাবার শরীর খুঁজছে। জলের নিচে বাবা তখন পরিপূর্ণ অঙ্গার। আমি কাতর গলায় সুজাতাকে বললাম, তুমি তো জানো সুজাতা, আমি একদম ডেড বডি স্ট্যান্ড করতে পারি না। কেন আমাকে বারবার জোর করছো? সুজাতা তবু অবুঝ। ভালো করে ভেবে দেখো কেন জোর করছি। কি করে ভাবব? শব্দরা এসে গেছে, শব্দরা এসে গেছে। আমি ফিস ফিস করে বললাম, চুপ থাকো, এখন আমার সময় নেই। বন্যার উপর লেখা আপনার উপন্যাসটা এখনো আমার হাড় কাঁপিয়ে দেয়। মন্ত্রী বাক্যে আমার রোমে রোমে হর্ষ জাগছিল। এত কাজের মাঝেও আমার মতো একজন লেখকের লেখা ইনি পড়েছেন। খরা বা অনাহারের উপর আপনার তো তেমন লেখা দেখি না। এসব নিয়েও আপনাদের লেখা উচিত। এই যে কালাহান্ডিতে এত বড় একটা অনাবৃষ্টি চলছে। না মানে আমি ওদিকে বড় একটা যাইনি তো, সচক্ষে না দেখলে আমি আবার ঠিক লিখতে পারি না। দেখে আসুন, ঘুরে আসুন। কে বলছে আপনাকে না লিখতে? অন্ধ্র ওড়িশার দিকে কিছু কালচারাল ডেলিগেট পাঠাচ্ছি, যাবেন আপনি? সঙ্গে ট্যুরিং স্পটগুলো দেখে আসতে পারেন। আমি নীরব থাকি। নীরব থাকাটাই এই মুহূর্তের দস্তুর। শব্দহীনতাই শ্রেষ্ঠ সম্মতি। স্থানীয় এক অডিটোরিয়ামে বেশ বড়সড় সভার আয়োজন করেছেন উদ্যোক্তারা। আমার পুরস্কারটিও ভারী মনোরম। সপ্তাশ্ববাহিত রথে ছুটছেন সূর্যদেব, ব্রোঞ্জের মূর্তি, বেশ পাকা হাতের কাজ, সঙ্গে একটা শাল, ফুল আর 10,000 টাকার চেক। সভা ভাঙার পর স্থানীয় পত্রিকার কয়েকটা ছেলে আমার সাক্ষাৎকার নিতে এলো। তারা শুধু আমার স্টেজের ভাষণেই তৃপ্ত নয়,
নতুন করে তাদের আবার আমার লেখার উদ্দেশ্য বোঝাতে হবে। ছেলেগুলোর প্রশ্নের জবাব দিতে দিতে আমি যখন প্রায় বিধ্বস্ত, এক ছোকরা ঝপ করে জিজ্ঞাসা করে বসল, আপনি তো লেখক অনুতোষ দত্তকে খুব কাছ থেকে চিনতেন, তাই না? এই প্রশ্ন যে কখনো না কখনো উঠবেই আমি জানতাম। আজই সমস্ত বাংলা দৈনিকে অনুতোষের মৃত্যুর সংবাদ বার হয়েছে। গহীন জলে ডুবে গেলেন উদীয়মান সাহিত্যিক। অনুতোষ দত্তর অপমৃত্যু। নদীতে তলিয়ে গেলেন ৭০ দশকের গল্পকার। মুখ থেকে হাসি মুছে নিলাম। কে না চিনত তাকে ভাই? সে তো শুধু গল্পকার ছিল না, সে ছিল আমার একসময়ের সুহৃদ। আমরা একসঙ্গে গল্পের কাজ করেছি, গল্প নিয়ে হইচই করেছি, জীবনমুখী গল্পের জন্যে আন্দোলন গড়ে তুলেছি। কিন্তু আমরা তো গত ৫-৭ বছর ধরে অনুতোষবাবুর সেরকম লেখা পাইনি। উনি কি লেখা ছেড়ে দিয়েছিলেন? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলাম না। প্রশ্নটা আমাকেও ধাক্কা মেরেছে অনেকবার। অনুতোষটা বড় এলোমেলো ছিল, সেটাই কি কারণ? আজ ক্যানিং ছুটছে, কাল বসিরহাট, পরশু মালদা, পরদিন কেঁদুলি। প্রবাদ ছিল অনুতোষকে নাকি একসঙ্গে একই সময় দক্ষিণেশ্বর, বেহালা আর সন্দেশখালিতে দেখা যেত। যে মানুষ এক মুহূর্ত নিজেকে স্থিত করতে পারে না, যার চিন্তায় কোনো গৃহস্থালী নেই, সে কি করে সাজিয়ে গুছিয়ে গল্প লিখবে? শুধু এক বুক ভাব দিয়ে কি লিখে ওঠা যায়? আশ্চর্য, এ নিয়ে অনুতোষের কোনো দুঃখবোধ ছিল না, কিংবা হয়তো ছিল। কোনো কিছু ঠিকমতো লিখতে পারছিল না বলেই ছটফট করত দিনরাত। উন্মত্তের মতো দিক বিদিক ছুটে বেড়াত। লেখার উপকরণ খুঁজতে গিয়ে লেখাটাকেই হারিয়ে ফেলেছিল অনুতোষ। আমি যুবকের দিকে তাকালাম। হয়তো অনুতোষ পারছিল না। লেখকেরা অনেক সময় ভেতর থেকে ফুরিয়ে যায়। এক তরুণ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ল, এই যে স্যাড দুর্ঘটনাটা, অনুতোষবাবুর হঠাৎ নৌকো থেকে পড়ে মারা যাওয়াটা, এর সঙ্গে কি ওর হতাশার কোনো যোগ আছে বলে আপনার মনে হয়? এত কচকচি আমার ভালো লাগছে না। অনুতোষ যখন জলে পড়ে যায় তখন তার মনের অবস্থা কি ছিল আমি কি করে বলবো? আর তাকে নিয়ে এত প্রশ্নের জবাবই বা আমি কেন দেব? হঠাৎ আমার নাকে যেন ঘুষি মারল কেউ। আমি অনুতোষকে নিয়ে ভাবব না ঠিকই, কিন্তু অনুতোষ আমাদের জন্যে ভাবত এক সময়। আমাদের অনেকের জন্যই ভাবত। এই যে দীপিকা আজ দীপিকা হয়েছে, তার মূলেও তো অনুতোষ। কারণ ছাড়াই কি নাচানাচিটাই না করত দীপিকার লেখা নিয়ে। সেই দীপিকা গত মাসে কফি হাউসে বসে অবলীলায় নিন্দা করে গেল অনুতোষের। অনুতোষ আর আগের মতো বন্ধু বৎসল নেই। অনুতোষ অন্য সকলের লেখা নিয়ে ভীষণ জেলাস। অনুতোষ এখন যাচ্ছে তাই। আরেকটা ঘুষি পড়ল নাকে। শুধু দীপিকা কেন, যার লেখা যখন ভালো লেগেছে তার জন্য জীবনপাত করেনি অনুতোষ? নামী পত্রিকা থেকে নিজের গল্প তুলে নিয়ে অন্যের গল্প সম্পাদকের হাতে তুলে দেয়াকে কি বলে? শুধু লিখতে না পারার হতাশা, না সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা, কোনটা বেশি পীড়িত করেছিল অনুতোষকে? দূর, সঙ্গীরা কি করবে, আমি কি করব? অনুতোষের টালমাটাল চলার সঙ্গে যদি পা মেলাতে না পারি, সে দোষ কি আমার? তাছাড়া অনুতোষ এখন ফুরিয়ে যাওয়া শক্তি। তার পত্রিকাটা উঠে গেছে, কেউ আর তাকে পাত্তা দেয় না। কিসের জন্য বন্ধুরা তাকে আঁকড়ে থাকবে? হৃদয় ছাড়া আর কি ছিল তার? সে নিজেই এক মূর্তিমান ব্যর্থতা। আমি কথা ঘুরিয়ে বললাম, হতাশা সব লেখকের মনেই থাকে কোনো না কোনোভাবে। হেমিংওয়ে তো লিখতে না পারার দুঃখে রিভলভার দিয়ে সুইসাইড করেছিলেন। 5টা বেজে গেছে। হেমন্তের দুপুর নির্জীব হয়ে আসছে ক্রমশ। উপহার কিটস ব্যাগে গুছিয়ে উঠে দাঁড়ালাম। চলি ভাই। যুবকদের মুখে অতৃপ্তির ছাপ ফুটে উঠেছে। আরও কয়েকটা প্রশ্ন ছিল যে, আচ্ছা, আপনি যখন লেখেন তখন গল্পের পূর্ণ চেহারাটা কি আপনার চোখের সামনে ভেসে থাকে? এই প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই। উত্তর দিলেই নতুন প্রশ্ন আসবে, আসবেই। এই বয়সে শুধু প্রশ্ন জমা হতে থাকে বুকে, সার সার, বর্ষা ঋতুর আগে পিঁপড়েদের মতো। সামনের ছেলেটির কাঁধ চাপড়ে দিলাম। আবার আসবো আমি, তখন যত খুশি প্রশ্ন করো, এখন আমার একদম সময় নেই।
রাতের শরীর মাড়িয়ে ফাঁকা বাস সাঁই সাঁই ছুটছিল। বর্ধমান থেকে লোকাল ধরে হাওড়া স্টেশন, স্টেশন থেকে বাস। এবার আমার ফেরার পালা। পুজোয় বেরোনো উপন্যাসটা নিয়ে আজ রাত থেকেই বসবো ভাবছি। পুজো সংখ্যার জন্য তাড়াহুড়ো করে লেখাতে অনেক ফাঁক ফোকর থেকে গেছে। বইমেলায় বই হয়ে বেরোবার আগে ভালো মতো ঘষা মাজা দরকার। মাঝের দিকের চ্যাপ্টারগুলো বাড়াতে হবে। প্রকাশকেরা বলে উপন্যাসটা একটু মোটার দিকে থাকলে কাটতিটা ভালো হয়। হাজরার মোড় পার হয়ে বাসটা হঠাৎ খারাপ হয়ে গেল। ড্রাইভার কন্ডাক্টররা মিলে চেষ্টা করল খানিকক্ষণ। কয়েকবার গড়গড় করল বাস, হেঁচকি তুলল, তারপর পুরোপুরি নিথর। গোটা 15 যাত্রী রয়েছে বাসে, সকলের মুখে গৃহে ফেরার উদ্বেগ। হেমন্তের শিরশিরে বাতাসে কমফোর্টার জড়ানো এক প্রৌঢ় কন্ডাক্টরদের উদ্দেশ্যে হাঁক মারল, কি হে, পুরোপুরি দেহ রাখলে নাকি? কন্ডাক্টর হেল্পারের কাছ থেকে বিড়ি নিয়ে ধরালো, বোধহয় সেলফ ফেসে গেছে, কি বলো পার্টনার? ড্রাইভার গম্ভীর মুখে বলল, হ্যাঁ ঠেলতে হবে। 4 মহিলা ছাড়া বাকিরা বাস থেকে নেমে পড়েছে। সকলের দেখা দেখি আমিও হাত লেগেছি। হেইও মারি জোয়ানদারি, হেইও মারি জোয়ানদারি। একটু গড়িয়ে এবার একটা জোর হিক্কা তুলল বাস। তারপরই পুরোপুরি মৃত। অন্য যাত্রীরা ভাড়া ফেরত নিয়ে কন্ডাক্টরের সঙ্গে বচসা জুড়েছে। ছোট্ট ভিড় জমেছে রাস্তায়। মেহনতি জনগণের কাছ থেকে পয়সা উদ্ধার করা তাদের নিয়ে গল্প লেখার চেয়ে অনেক বেশি কঠিন। আমি আর দাঁড়ালাম না। বাড়ি পৌঁছতে আর মাইলখানেকও বাকি নেই। রাত হয়েছে, হোক, এটুকু রাস্তা হেঁটেই মেরে দেব আজ। চেতলা ব্রিজের কাছে এসে একটা সিগারেট ধরালাম। দুপুরের খাওয়া বেশ হেভি হয়ে গেছে। এখনো মাংসের ঢেঁকুর উঠছে। সপ্তাহবাহিত সূর্য আমার কাঁধে। মূর্তিটা তেমন ভারী নয়, তবু ঘাম হচ্ছে অল্প অল্প। ক্লান্তিতে, শারীরিক অস্বস্তিতে। একটা ধোঁয়ার কুণ্ডলি ধেয়ে এলো হঠাৎ শ্মশানের দিক থেকে। মাংস, হাড় আর চর্বি পোড়ার ধোঁয়া। আমি নিথর। অনুতস্তে এই শ্মশানেই এসেছিল আজ। কখন এসেছিল? কিসে পোড়ানো হলো অনুতোষকে? ইলেকট্রিক চুল্লিতে? কাঠে? নাকি অনুতোষ লাশ কাটা ঘর থেকে এখনো এসে পৌঁছতে পারেনি? কিংবা হয়তো এই এসে পৌঁছল সবে। আচমকাই ধোঁয়ামাখা বাতাস ফিসফিস করে উঠেছে। আয় দীপেন, তোর জন্যই অপেক্ষা করছি রে। তোরা না এলে আমি যাই কেমন করে? আমার গা ছমছম করে উঠল। আমার কান্না পেয়ে গেল। মাংস পোড়া গন্ধ আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে আমাকে। দুপুরের মাংসের ঢেকুর জ্বালিয়ে দিল বুক। কটু বাতাস আবার টানছে। আয় দীপেন, আয় দীপেন। হেমন্তের কুয়াশায় আমার স্বর ডুবে গেল। আমাকে ছেড়ে দে অনুতোষ। আমার হাতে এখন অনেক কাজ। আমার এখন সময় নেই রে। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার এখন সময় নেই। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।